শুকনো পাতার নূপুর পায়ে পর্ব সংখ্যা ৮ লেখনীতে আয়শা শেখ রিন। হে এভরিওয়ান, তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক আর কমেন্ট করো না কেন? এটা কিন্তু খুবই খারাপ। ঝিলমিল চেঁচালেও মেহেরাজ ছাড়া কেউ শুনতে পায়নি। দাদিমা আর আলতাফ চৌধুরী তখন অফিসে। নাজমা বেগম নিজের ঘরে ছেলেকে ঘুম পাড়াচ্ছে, দিঘিও নিজের রুমে। তবে মেহেরাজ শুনলেও ভাতিজির চেঁচানোকে পাত্তা না দিয়ে রুমে চলে গেল। এদিকে ঝিলমিল যেন একটা আস্ত হেলিকপ্টার, ভো ভো করে ডানা মেলে সেকেন্ডের মধ্যে নিচে এসে ল্যান্ড করলো ও। এক ছোটে বালির স্তূপের সামনে এসে বারিশের পাশে বসলো। নিচে পড়ে থাকা একটা ছোট্ট কাঠের টুকরা কুড়িয়ে নিয়ে বারিশের পেটে মৃদু খোঁচা মেরে বলল, চাচ্চু বেঁচে আছেন আপনি? এইখানে পড়ে গেলেন কিভাবে? এই চাচ্চু আরেকটা খোঁচা মারল। বারিশের কোনো সাড়া নেই। ঝিলমিল কাঠের টুকরোটা ফেলে দিয়ে বারিশকে ঠেলতে শুরু করলো। উঠুন, আমি সাহায্য করছি। দেখি। আপনি মানুষ নাকি পাথর? মেহেরাজ চাচ্চু, তুমি কি বের হয়ে আসবে? তোমার বন্ধু কিন্তু মরে যাচ্ছে। বারিশের এই দানবীয় ওজনের বডি একটু নড়াতে পারল না ঝিলমিল। নড়াতে গিয়ে ঝিলমিলের নিজেরই দম বের হয়ে যাওয়ার অবস্থা। সে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে উপরে জানালার দিকে তাকালো। দুই বাড়ির একজনও বের হচ্ছে না। বারিশের দিকে একবার তাকিয়ে আবারও উপরের দিকে মুখ করে চিল্লানো শুরু করলো। ও মেহেরাজ চাচ্চু, তোমার প্রিয় বন্ধু এখানে চিৎপটাং হয়ে পড়ে আছে, জলদি বের হও, নাইলে পরে কিন্তু ডেড বডি টানতে হবে। মেহেরাজ এবার ঘরের জানালার পর্দাটা সরিয়ে ঘাড় বাঁকিয়ে নিচের দিকে তাকালো। আর তাকানো মাত্রই তার বুকের ভেতরটা ধক করে উঠল। দেখল তার প্রাণের বন্ধু ভেজা বালিতে মাখামাখি হয়ে হাত পা ছড়িয়ে নিথর হয়ে পড়ে আছে। সে এক মুহূর্ত নষ্ট করলো না, ঝড়ের গতিতে সিঁড়ি বেয়ে যত দ্রুত সম্ভব সেখানে পৌঁছালো। বারিশের পাশে হাঁটু গেড়ে বসে ওর অবস্থা দেখে মেহেরাজের গলা শুকিয়ে কাঠ। ঝিলমিলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ওর কি এই অবস্থা কিভাবে হলো? ঝিলমিল হাত দুটো উল্টো করে বলল, মনে হয় ছাদ থেকে পড়ে গিয়েছে। কিন্তু কিভাবে? মেহেরাজের কণ্ঠে তীব্র অবিশ্বাস আর আতঙ্ক। আরে ধুর চাচ্চু, কিভাবে পড়েছে সেটা পরে ভাবা যাবে, আগে তো বাঁচানোর ব্যবস্থা করো। বেঁচে থাকলে তার থেকেই না হয় সব শুনে নিও। মেহেরাজ বারিশের পালস পরীক্ষা করতে ঝিলমিলকে বলল, তুই দ্রুত যা, ওদের বাসার সবাইকে ডেকে আন, ফাস্ট। চাচার কথা শোনা মাত্র এক ছুটে শেহেরিয়ার বাড়ির সবাইকে ডেকে আনলো ঝিলমিল। মুহূর্তের মধ্যে হইচই পড়ে গেল পুরো বাড়িতে। তৎক্ষণাৎ বারিশকে উদ্ধার করে হসপিটালে নেওয়া হলো। মেহেরাজও সাথে গেল। ভাগ্যিস সেখানে বালুর স্তূপ ছিল। ভাগ্যিস, না হলে যে উঁচু থেকে পড়েছে ছেলেটা, তাতে বেঁচে ফিরত কিনা সন্দেহ। জ্ঞান ফিরতে বারিশের খুব বেশি সময় লাগলো না। ডক্টর পরীক্ষা করে জানালেন, ভাগ্য ভালো হাত ভাঙেনি, তবে মারাত্মকভাবে মচকে গিয়েছে। তাই একটা শক্ত ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। পায়েও এখানে সেখানে একটু আধটু ছিলে গিয়েছে। সতর্কতা স্বরূপ ডক্টর ওকে এখানে এক রাত হসপিটালে অবজারভেশনে থাকতে বললেন। ক্যাবিনের বেডে আধশোয়া হয়ে বসে আছে ফাইজান বাড়ির শেহরিয়ার। দৃষ্টি সামনের দিকের দেওয়ালে স্থির, মুখায়ও প্রচণ্ড গম্ভীর আর থমথমে। ঝর্ণা শেহরিয়ার ছেলের পাশে বসে আক্ষেপের সুরে বললেন, তুমি আর কত জ্বালাবে তরঙ্গ? দেশে ফিরেই একটা নতুন কাণ্ড ঘটিয়ে বসলে। তোমার মতো এত বড় ধাড়ি ছেলে ছাদ থেকে কিভাবে পড়ে যেতে পারে? মায়ের এতগুলো কথার পিঠে বারিশ একটা শব্দ উচ্চারণ করল না। করার মতো কি কথা এটা? লজ্জার বিষয় তো। ঝর্ণা বেগম থামলেন না। জারিন পড়ে গেলেও না হয় মারতে পারতাম, তুমি তুমি কিভাবে? চঞ্চল শেহরিয়ার স্ত্রীর কাঁধে হাত রেখে থামালেন। এবার বাদ দাও তো, খারাপ কিছু ঘটেনি, ছেলেটা যে বেঁচে আছে এটাই অনেক। হতেও তো পারতো। এমন আস্ত একটা ছেলে হুট করে কিভাবে ছাদ থেকে টপকে পড়ে যায় আমার মাথায় আসে না। ঝর্ণা বেগমের উদ্বেগ যেন কমছেই না। ফরহাদ শেহরিয়ার ভাইয়ের বেডে এগিয়ে এসে একটু কৌতূহলী গলায় বলল, ভাই, তুই হুট করে ভর দুপুরে ছাদে গিয়েছিলি কি করতে? এবার আর নিজের রাগ আর বিরক্তির একটারও ধরে রাখতে পারল না বারিশ। এমনিতেই মেজাজ সপ্তমে চড়ে আছে, তার উপর এই প্রশ্ন বারবার শুনতে হচ্ছে, মাথা ফেটে যাচ্ছে। হঠাৎ খেকিয়ে ওঠে বলল, নাচতে গিয়েছিলাম, নাচতে নাচতে পড়ে গিয়েছি, হয়েছে, এবার বের হও এখান থেকে, সবগুলো রুম থেকে বের হও। তার আকস্মিক গর্জন আর রুক্ষ মেজাজে কেবিনের থমথমে নীরবতা নেমে এলো। পরিস্থিতি সামাল দিতে মেহেরাজ সবার উদ্দেশ্যে বলল, চাচা চাচি, আপনারা এবার বাসায় ফিরে যান,
আমি ওর সঙ্গে আছি, আপনারা গিয়ে একটু রেস্ট করেন। ঝর্ণা বেগম ছেলের মুখের দিকে কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে চলে গেলেন। ফরহাদ তার ছেলে জারিফকে হসপিটালে মেহেরাজের সাথে থাকতে বলে নিজে মায়ের সাথে রওনা দিলেও তাদের আবার সকাল সকাল অফিস যেতে হবে। জারিফ কেবিন থেকে বের হয়ে করিডোরে গিয়ে বসে। সবাই চলে যেতেই মেহেরাজ বারিশের বেডের কাছাকাছি এগিয়ে আসে। তারপর একটু গলা খাখানি দিয়ে বলল, ঝিলমিল যদি না দেখতো তাহলে তো আরো কয়েক ঘন্টা ওখানে বালির মধ্যে পড়ে থাকতি। তুই কি বললি? কি বললি? মনোযোগী হলো বারিশ। ওর তীক্ষ্ণ দৃষ্টিটা এবার এসে ঠেকলো মেহেরাজের মুখে। বললাম আমার ভাতিজি ঝিলমিল, ওই তো তোকে ওইভাবে পড়ে থাকতে দেখে চেঁচাতে চেঁচাতে সবাইকে জানালো। ও না থাকলে তো কেউ জানতেও পারতো না। বারিশ একটা তপ্ত নিঃশ্বাস ফেলে আবারও আগের মতো চুপচাপ বসে রইল। মেহেরাজ এবার বেডের পাশে টুলটায় বসে আবারও গলা খাখানি দিল। তা ছাদ থেকে পড়লি কিভাবে তুই? এবার অগ্নি দৃষ্টিতে মেহেরাজের দিকে তাকালো বারিশ। মেহেরাজ দুই হাত তুলে বলল, দেখ, একদম তাকাবি না ওইভাবে। তোর মতো একটা দামড়া ছেলে নিজের বাসার ছাদ থেকে পড়ে গেল। আই মিন, দিস ইজ রিডিকুলাস। বারিশের কাছ থেকে কোনো জবাব দিল না। ও পাথরের মতো মুখ করে রইল। বেশ কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো কেবিনে। বারিশ নিজের মুচকে যাওয়া হাতটার দিকে তাকালো। তারপর একদম নিচু আর গম্ভীর গলায় বলল, তোর ভাতিজির লীলা খেলা দেখতে গিয়ে আমার 12টা বেজে গিয়েছে। ওকে বলে দিস আমার সামনে যাতে না আসে, ধরে আছাড় মারবো আমি। মেহেরাজ আকাশ থেকে পড়ল। মানে? ও আবার কি করেছে? জানি না। বিরক্তিতে মুখটা অন্যদিকে ঘুরিয়ে আবার সামনে নিতেই বারিশের পুরো মুখটা আবার কুঁচকে গেল। কারণ সামনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা যার কথা ও মাত্রই মেহেরাজকে বলল। যেন ভুলেও ওর চোখের সীমানায় না আসে। ঝিলমিল ঠিক পাশেই দাঁড়িয়ে আছে। দিঘি আর নূরজাহান চৌধুরীও আছে। নূরজাহান চৌধুরী এগিয়ে আসতে আসতে উদ্বেগ গলায় জিজ্ঞেস করলেন, এখন ঠিক আছো বাবা? কিভাবে পড়ে গেলে তুমি? আবার সে একই প্রশ্ন। বারিশের ভিতরে রাগে ফুঁসে উঠছে। তখনই ঝিলমিল আবারও এক কাঠি বাড়িয়ে দিল। তখন আমিও ছাদে ছিলাম দাদিমা, কিভাবে পড়ে গেলেন আপনি? ব্যাস, মাত্রা ছাড়ালো রাগ। বারিশ নিজের অক্ষত বাম হাতটা শক্ত করে মুঠো করলো ও নূরজাহান চৌধুরীর দিকে তাকিয়ে একদম মেপে মেপে বলল, রাজকে সব বলেছি, ওর থেকে শুনে নিও। আমার এখন ভীষণ ঘুম পাচ্ছে। মেহেরাজ হাঁ করে মুখ খুলে বলতে চাইল যে বারিশ ওকে কিচ্ছু বলেনি, কিন্তু তার আগেই বারিশ মেহেরাজের উড়োতে হাত রেখে শক্ত একটা চিমটি কেটে আড়ালে চোখ রাঙালো। যন্ত্রণায় মুখের বিকৃতি করে চুপ মেরে গেল মেহেরাজ। দেখি মায়ের হাত ধরে বলল, বলছিলাম না মা, তেমন কিছু হয়নি, ঠিক হয়ে যাবে, চলো এখন ওকে রেস্ট করতে দেই। আমি তো ভেবেছিলাম মরেই বোধহয় যাবে। আহারে, কেমন করেছে পড়ে গেল। ঝিলমিল আরো 2 কদম বেডের সামনে এগিয়ে এসে কৌতূহলী গলায় বলল, শুধু কি হাত মুচকেছে যাচ্ছ, আর কোথাও কিছু হয়নি? বারিশ আবার অবাক হবে নাকি রাগ প্রকাশ করবে বুঝতে পারছে না। সে মেহেরাজের দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে ইশারা করলো যেন এদের সবাইকে এক্ষুনি রুম থেকে বের করে। মেহেরাজ পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত সবাইকে বুঝিয়ে সুঝিয়ে কেবিন থেকে বের করে দিল। সবাই একে একে বের হয়ে যাচ্ছে। ঝিলমিল একদম সবার পেছনে। ও যখনই দরজার কাছাকাছি পৌঁছালো তখন বারিশ হঠাৎ করে গম্ভীর আর ভারী গলায় ডাকলো, এই মেয়ে, তুমি শোনো। ঘুরে দাঁড়ালো সপ্তদর্শী। মুখে কোনো ভয়ের বালাই নেই। ও উল্টো চোখে বড় বড় করে বলল, জি বলুন, কোনো হেল্প লাগবে চাচ্চু? হ্যাঁ, একটু এদিকে আসো। ঝিলমিল সরল মনে বেডের কাছাকাছি এগিয়ে আসে। মেয়েটা কাছে আসতে পলক ফেলার আগেই যুবক নিজের বাম হাতটা দিয়ে কিশোরীর ডান হাতের কবজিটা শক্ত করে চেপে ধরে হ্যাঁচকা টানে টেনে আনলো নিজের দিকে। অতর্কিত আক্রমণে শরীরের ভারসাম্য রাখতে না পেরে ঝিলমিল তড়িৎ গতিতে নিজের বাম হাতটা দিয়ে বেডের সাদা চাদরটা খামচে ধরে। মুখটা একদম বারিশের কাছাকাছি চলে এসেছে। বারিশ ঝিলমিলের চোখে চোখ রেখে কিন্তু বরফ শীতল গলায় বলল, নেক্সট টাইম তোমাকে যদি আবার ছাদে এসে ওইভাবে লাফালাফি করতে দেখেছি, তবে হাত পা মোচকে এবার আমি হসপিটালে না, তোমাকে সোজা হসপিটালে পাঠাবো। হিংস্র চেহারার বারিশকে এত কাছ থেকে দেখে ভয়ে ঝিলমিলের হার্টবিট এক লাফে দ্বিগুণ হয়ে গেল।
তোতলাতে তোতলাতে বলল, আমি মানে আমি তো ছাদে লাফাই না। তুমি আর কোনোদিন ছাদেই যাবে না। আজব তো, ছাদ থেকে পড়ে আহত হয়েছেন আপনি আর ছাদে উঠতে মানা করছেন আমাকে? হ্যাঁ, মানা করছি। বারিশর কবজির উপর নিজের গ্রিপটা আরেকটু শক্ত করে বলল, আর একদিন যদি তোমাকে ওই ছাদে দেখেছি তোমার পা দুটো ভেঙে হাতে ধরিয়ে দেব। ঝিলমিল সোজা হয়ে দাঁড়ালো। নিজের কবজি থেকে বারিশের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, হাত ছাড়ুন আগে। আমি ছাদে যাব কি যাব না সেটা আমার ইচ্ছা। আপনার ভয় আমি ছাদে যাওয়া বন্ধ করব কেন? ছাড়ুন বলছি। যাবে না, আমি বারণ করেছি তাই যাবে না। আর যদি এর পরও কোনো দিন পা বাড়াও, গেলে কি করবেন শুনি? যাবে না ব্যাস। বারিশ আর কোনো যুক্তিতে গেল না, গলার স্বর আরও গম্ভীর করলো, আমি কিন্তু সবাইকে সব বলে দেব। কি বলবে? বলবো আপনি এখানে বসে বসে শিশু নির্যাতন করছেন। হোয়াট? বারিশের চোখ জোড়া বিস্ময় কপালে উঠল। একটা সাধারণ মেয়ের ছাদে ওঠা নিয়ে আপনি এইভাবে তাকে জোর খাটাচ্ছেন, এটা কি কোনো আইনের মধ্যে পড়ে? এটা স্পষ্ট নির্যাতন। বারিশ আর কোনো কথা বলল না, ও চুপচাপ শুধু মেয়েটার ছটফটানি দেখতে লাগলো। নিজের হাত মুক্ত করার জন্য সে কী পরিমাণ শক্তি অপচয় করছে, অথচ বারিশ নিজের থেকে মুঠ আগলা না করলে এই মেয়েটির পক্ষে তার হাত ছাড়িয়ে নেওয়ার কোনো ক্ষমতা নেই। বারিশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো ঝিলমিলকে। মেয়েটা একটা লাইট পিঙ্ক রঙের শার্টের সাথে কালো স্কার্ট পরে এসেছে। শার্টের ওপরে দুইটা বোতাম খোলা, গলায় একটা পাতলা ওড়না জড়ানো। দুই পাশে দুটো বেনুনি করে চুলগুলো বুকের উপর ঝুলিয়ে রেখেছে, আর কপালের দুই পাশে কিছু ছোট ছোট চুল। বারিশ কি অযথাই মেয়েটার উপর নিজের রাগ ঝাড়ছে? ওর ছাদ থেকে পড়ে যাওয়ার পেছনে এই মেয়েটার কি দোষ? ছাড়ুন এবার চাচ্চু, আমার হাত ছাড়ুন, ব্যথা লাগছে। বারিশ আচমকাই মুঠ আগলা করে ছেড়ে দিল ঝিলমিলের হাত। ঝিলমিল ছিটকে একটু পিছিয়ে গেল। লাল হয়ে যাওয়া কবজিটা অন্য হাত দিয়ে ডলতে ডলতে বারিশ চাচুর চোখের দিকে তাকিয়ে বলল, আপনাকে বাঁচানো আমার ভুল হয়েছে। ওখানে পড়ে থাকতেন সেটাই ভালো হতো। আর তার চেয়েও ভালো হতো যদি আপনার ওই উপর থেকে নিচে পড়ার দৃশ্যটা আমি ফোনে ভিডিও করে রাখতাম। মন খারাপ থাকলে ওটা দেখতাম আর প্রাণ খুলে হাসতাম। বারিশের চোখ মুখ রাগে কুঁচকে গেল। কি বললে তুমি? ঝিলমিল দরজার দিকে আরো কয়েক পা পিছিয়ে গিয়ে মুচকি হেসে বলল, একদম ঠিক বলেছি। আপনার ওইভাবে পড়ে যাওয়ার কথা ভাবলেই তো আমার হাসি পায়। আপনি জানেন, আপনাকে হসপিটালে নিয়ে আসার পর আমি পুরো 40 মিনিট হেসেছি। বলেই ঝিলমিল এক সেকেন্ডও দাঁড়ালো না। বারিশের নাগালের বাইরে যেতেই এক দৌড়ে কেবিনের বাইরে চলে গেল। পেছন থেকে বারিশ বিছানায় উঠে বসার চেষ্টা করতে করতে চিল্লিয়ে উঠল, এই মেয়ে, কি বললে তুমি? দাঁড়াও বলছি, দাঁড়াও। কেবিন থেকে বের হয়ে করিডোর ধরে হনহনিয়ে হাঁটার সময় আচমকাই জারিফের গায়ের উপর গিয়ে পড়ল ঝিলমিল। ধাক্কা সামলে নিয়ে জারিফ অবাক হয়ে বলল, কখন এসেছিস? এই তো একটু আগে। ঝিলমিল নিজের ওড়নাটা টেনে টেনে সোজা করল। জারিফ এদিক ওদিক তাকিয়ে করিডোরের শেষ মাথায় হসপিটালের ওয়াশরুমের নির্জন দিকটা ইশারা করল, চল একটু ওই দিকে যাই। ঝিলমিল ভুরু কুঁচকে বলল, ওই দিকে কেন যাব? তোকে একটা চুমু দিতে ইচ্ছে করছে। জারিফ বেশ আবদারের সুরে বলল। আবার শুরু করলে? ঝিলমিল চোখ রাঙালো, আমার দেওয়া শর্তটা কি ভুলে গিয়েছ? বিয়ের আগে আমার হাত ছোঁয়া তো দূরের কথা, কাছাকাছিও আসতে পারবে না তুমি। রাগ তোরে ফালতু শর্ত, চল তো ওইদিকে। জারিফ আর কথা না বাড়িয়ে ঝিলমিলের হাত চেপে ধরল। ঝিলমিল সঙ্গে সঙ্গে এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে শক্ত গলায় বলল, দাদিমা আর চাচু কিন্তু এই হসপিটালেই আছে। একদম বেশি বাড়াবাড়ি করলে চিৎকার করে সবাইকে জড়ো করে দেবো বললাম। জারিফ বেশ বিরক্ত হয়ে হাত দুটো বাতাসে ছুঁড়ে বলল, ঝিলমিল, ইউ আর মাই গার্লফ্রেন্ড, ফর গডস সেক। তাতে কি হয়েছে? আমাদের বিয়ে হয়েছে? হয়নি তো কি হয়েছে, একদিন তো হবেই। চল না প্লিজ, কেউ দেখবে না, মিনতি করলো জারিফ। যেদিন বিয়ে হবে সেদিন আসবে। এর আগে যদি আবারও এই লাইনের কথা বলো আমি সোজা ব্রেকআপ করে দেব। ঝিলমিল আর দাঁড়ালো না, পা বাড়ালো উল্টো পথে। তবে কিছুটা পথ যাওয়ার পর কি যেন ভেবে সে পেছন ফিরে তাকায়। দেখে জারিফ মূর্তির মতো মনমারা হয়ে এক কোণে দাঁড়িয়ে আছে। ছেলেটার এই করুণ মুখটা দেখে ঝিলমিলের মনটা একটু গলল। সে আবার জারিফের কাছে এসে নরম গলায় জিজ্ঞেস করলো, রাগ করলে? জারিফ মুখ ফিরিয়ে নিয়ে অভিমানী সুরে বলল,
তুই আমার রাগের দাম দিয়েছিস কখনো? আসলে তুই আমাকে ভালোই বাসিস না। ভালোবাসি তো, কিন্তু তার মানে তো এই না যে হসপিটালের কর্নারে দাঁড়িয়ে এসব নোংরামো করতে হবে। তুই এই জেনারেশনের মেয়ে হয়ে এমন ব্যাকডেটেড চিন্তা ভাবনা করছিস? আই মিন সিরিয়াসলি, ডু ইউ ইভেন লিভ ইন দ্য 21st century? আই ডু লিভ ইন দ্য 21st century বেব। তার মানে মডার্ন হতে গিয়ে সস্তা হতে পারবো না। এবার মুখটা পেঁচার মতো না করে রেখে তোমার চাচার সেবা করো গিয়ে। শেহরিয়ার বাড়ির ডাইনিং টেবিলে রাতের খাবারে আজ সবাই একসঙ্গে বসেছে। বারিশের চোট এখন অনেকটাই সেরে উঠেছে, ব্যান্ডেজও খোলা হয়েছে, হাতটা স্বাভাবিকভাবে নড়াচড়া করতে পারছে। তবে হুট করে কোনো ভারী কাজ করতে গেলে ভিতরে একটা মৃদু টনটনে ব্যথায় চড়া দিয়ে ওঠে। এছাড়াও এখন একদম ফিটফাট। খাওয়া দাওয়ার মাঝপথে হুট করেই জারিফ ঝর্ণা শেহরিয়ারের দিকে তাকিয়ে বেশ আদরে গলায় বলল, দাদিমা, আমাকে একটা নতুন বাইক কিনে দাও না, একদম চাচ্চুরটার মতো। ঝর্ণা শেহরিয়ার প্লেট থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, কেন? তোর বর্তমান গাড়িটার আবার কি হলো? ওটা তো পুরনো মডেলের হয়ে গিয়েছে দাদি। তুমি চাচ্চুর নতুন বাইকটা দেখেছো? দেখতে কি মারাত্মক সুন্দর। নাথের এমন আদরে আবদারে দাদি মৃদু হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, তোর বাবাকে সঙ্গে নিয়ে গিয়ে পছন্দ মতো একটা কিনে আনিস। কিন্তু দাদিমা, এই বাইকটার দাম কিন্তু অনেক বেশি। কত আর হবে? তোর বাবাকে আমি নিজেই বলে দেব, তুই চিন্তা করিস না। তবে শর্ত একটা, লেখাপড়া ঠিকঠাক করতে হবে। জারিফ এবার একটু ইতস্তত করে বলল, তুমি যেমনটা ভাবছো এটার দাম তার চেয়েও অনেক বেশি। কত শুনি? ঝর্ণা শেহরিয়ার কৌতূহলী হলেন। জারিফ আর চোখে বারিশের দিকে একবার তাকিয়ে নিয়ে বেশ বুক ফুলিয়ে বলল, প্রায় 50 লাখ টাকার উপরে। কথাটা শোনা মাত্রই ঝর্ণা দাদিমার গলার খাবার আটকে মারাত্মক একটা বিষম খেলেন। শিউলি বেগম দ্রুত পানির গ্লাসটা শাশুড়ির দিকে এগিয়ে দিতে দিতে ছেলের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রাগত গলায় বললেন, তোর মাথা কি পুরো বিগড়ে গিয়েছে জারিফ? এতগুলো টাকা খরচ করে তুই একটা মোটর বাইক কিনবি? তোর সাহস তো কম না? জারিফ বলল, চাচুও তো কিনেছে, আমি কিনলে কি দোষ? ঝর্ণা বেগম কোনো মতে নিজেকে সামলে নিয়ে নিজের ছেলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। খানিকটা অবিশ্বাসের সুরে বললেন, তরঙ্গ, তুমি 50 লাখ টাকা দিয়ে এই বাইক কিনেছ? তরঙ্গ অর্থাৎ বারিশ প্লেটে চোখ রেখে নির্লিপ্ত গলায় জবাব দিল, না। তাহলে কত? 53,50,000। ঝর্ণা শেহরিয়ারের মনে হলো তার রক্তচাপ আচমকাই আকাশে উঠে গিয়েছে। তিনি কপালে হাত দিয়ে শিউলি বেগমকে হাত ছাড়লেন। বৌমা, আমার জন্য বরফ আনো তাড়াতাড়ি। বারিশের বাবা আর বড় ভাইও এতক্ষণ চুপচাপ খাচ্ছিলেন। তারা দুইজনই চরম অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। শিউলি বেগম তড়িঘড়ি করে ফ্রিজ থেকে বরফ এনে শাশুড়ির মাথায় চেপে ধরলেন। ঝর্ণা বেগম বরফের ঠান্ডায় চোখ জোড়া বন্ধ করে তীব্র আক্ষেপের সুরে বললেন, একটা বাইকের পেছনে তুমি 53 লাখ টাকা উড়িয়ে দিলে? তোমার মাথা কি আদৌ ঠিক আছে তরঙ্গ? এই টাকাটা যদি ব্যবসায় ইনভেস্ট করতে, তবে এতদিনে দ্বিগুণ লাভ উঠে আসতো। টাকা আমার, শখও আমার, এখানে অন্য কারোর কথা বলার সুযোগ নেই আম্মা। খেতে খেতে বলল বারিশ, তাই বলে তুমি এত টাকা দিয়ে বাইক কিনবে? গাড়ি কিনলেও মানা যেত। বারিশ এবার খাওয়া থামিয়ে মায়ের দিকে তাকালো। আমি আমার টাকায় নিজের জন্য কিনেছি, এতে সমস্যা কোথায় তোমাদের? সেটাই, ও ওর নিজের টাকায় কিনেছে, বাদ দাও। চঞ্চল শেহরিয়ার স্ত্রীকে থামাতে চাইলে ঝর্ণা শেহরিয়ার আরও রেগে যায়। সব সময় আমাকে থামাবে না তুমি? নিজে উপার্জন করে বলে যা খুশি তাই করে বেড়াবে? কেনার আগে আমার কাছে একটাবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলো না? ফরাত এবার মায়ের রাগ ভাঙানোর চেষ্টা করে বললেন, আম্মা, তরঙ্গ তো আর ছোট নেই, জিনিসটা আর ভালো লেগেছে তাই কিনেছি, ছাড়ো এখন। ঝর্ণা শেহরিয়ার কিছুতেই শান্ত হলেন না। তিনি মুখ উঁচিয়ে আরও কিছু বলতে চাইলেন, কিন্তু তার আগেই ডাইনিং টেবিল কাঁপিয়ে এক অভাবনীয় কাণ্ড ঘটল। বারিশ আচমকা নিজের খাবারের প্লেটটা সশব্দে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল। ঝনঝন শব্দে থালাটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। খাবারগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ল মেঝেতে। সে তীব্র ক্ষোভে দাঁড়িয়ে চিৎকার করে বলল, আমি আমার টাকা দিয়ে বাইক কিনি কিংবা ড্রেনে ফেলে দিই, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। তোমার কি আম্মা? তোমার কি? আই ক্যান ডু হোয়াট এভার আই ওয়ান্ট উইথ মাই মানি।
এমন বাইক একটা কেন, 50টা কেনার ক্ষমতা আছে আমার। আমার কোনো বিষয় একদম নাক গলাবে না তুমি। কথাটা শেষ করে বারিশ এক মুহূর্তের জন্য জারিফের দিকে তাকালো। জারিফ তখনও মুখে হাত দিয়ে মিটিমিটি হাসছে, যেন পুরো টেবিল জুড়ে এই তুলকালামটা সে দেখতে চেয়েছিল। বারিশ হনহন করে চলে যেতে নিলে শিউলি বেগম দ্রুত গিয়ে তার বাহু চেপে ধরলেন। খাবার ফেলে যেও না ভাই, দুটো খেয়ে যাও। খিদে নেই আমার, ঘুমাবো আমি, সকালে উঠে কলেজে যেতে হবে। শিউলি বেগম পেছন থেকে আরও কয়েকবার ডাকলেন, কিন্তু সেদিকে বারিশের কোনো ভ্রুক্ষেপ নেই। লম্বা লম্বা পা ফেলে নিচের ঘরে ঢুকে যেতেই সজোরে দরজাটা আটকে দিল। তার পরপরই ঘরের ভেতর থেকে আরও কিছু একটা ভাঙার বিকট শব্দ এলো। ডাইনিং রুমে তখন থমথমে নীরবতা। রাগে কাঁপতে কাঁপতে শিউলি বেগম নিজের ছেলের কাছে গিয়ে হাত দিয়ে ওর মাথার চুল মুঠো করে ধরলেন। ওর তুই এখান থেকে যা, আর খেতে হবে না তোকে, যা, সব ঝামেলার মূল তুই। জারিফ মাথাটা ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আমি এবার কি করলাম মম? ফরহাদ সাহেব ও ছেলের উপর চটে গিয়ে ধমকে উঠলেন, থাপড়ে তোকে আমি আজ সোজা করে দেব। বেয়াদব! চাচা নিজের উপার্জনের টাকা এত টাকা দিয়ে বাইক কিনেছে, সেটা দেখে আবার দাদির কাছে এসে লাগানো হচ্ছে। বাইক তোর পেছন দিয়ে ভরে দেবো আমি। তো পিছন দিয়ে দাও, বাইক পেলেই হলো। এমনিতেও চালানোর সময় বাইক পেছনেই থাকে। ছেলের এমন চরম বেয়াদবি দেখে ফরহাদ সাহেব রাগে আসন ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। বেগতিক দেখে জারিফ আর এক সেকেন্ডও সেখানে থাকলো না, দ্রুত ডাইনিং রুম থেকে কেটে পড়ল, না হলে আজও তার গাল বরাবর চড় পড়বে। ঝর্ণা শেহরিয়ার তখনও স্তব্ধ হয়ে ছেলের ভেঙে ফেলা কাচের প্লেটের দিকে তাকিয়ে আছে, খাবারগুলোর দিকে তাকিয়ে আছে। চঞ্চল শেহরিয়ার দীর্ঘশ্বাস ফেলে স্ত্রীর দিকে তাকালেন। বাসায় একটু অশান্তি না করলে তোমার পেটের ভাত হজম হয় না? সামান্য কিছু টাকার জন্য ছেলেটাকে এতগুলো কথা শোনাতে হবে? খাও এখন একা একা। চঞ্চল শেহরিয়ারও খাওয়া অর্ধেক রেখে টেবিল ছেড়ে উঠে চলে গেলেন। বারিশ এখন নিজের রুমের জানালায় এসে দাঁড়িয়ে আছে। ঘরের লাইটটা নেভানো, শুধু বাইরে চাঁদের আলো এসে পড়ছে ওর উপর। রাতের হালকা ঠান্ডা বাতাসে ওর অবিন্যস্ত চুলগুলো আলতো করে উঠছে। ওর ঘরের জানালা থেকে ঠিক সোজাসুজি ঝিলমিলের রুমের জানালাটা দেখা যায়। দুই বাড়ির মাঝের দূরত্বটুকু পেরিয়ে বারিশের স্থির দৃষ্টি এখন আটকে আছে ঠিক ওই দিকটাতেই। তবে ঝিলমিলের রুমের জানালাটা ভারী পর্দাটা না, ভেতরের লাইটটাও বন্ধ আছে নিশ্চিত। কোনো আলোর আভা বাইরে আসছে না। বাড়ির সেদিক তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। জানালা থেকে ধীর পায়ে সে সরে আসে, সোজা গিয়ে ঘরের কোণে থাকা নিজের পুরনো কাঠের আলমারিটার দিকে তাকায়। পাল্লাটা খুলতেই এক কোণে ধুলোবালি মেখে পড়ে থাকা একটা ভাঙা গিটার চোখে পড়ল। বারিশ গিটারটা বের করে আনে। ভাঙা কাঠের শরীরটার ওপর কিছুক্ষণ শূন্য চোখে তাকিয়ে রইল সে। পরক্ষণে হাত দিয়ে গিটারের ওপরে জমে থাকা ময়লাটুকু ঝেড়ে পরিষ্কার করে আঙুলের ডগা দিয়ে তারে একটা মৃদু টোকা দিতে নিশীথী রাতে টুংটাং অদ্ভুত বিষাদময় শব্দ প্রতিধ্বনিত হয়। বারিশের মাথার ভেতরটা কেমন যেন ওলাটপালাট করে উঠল। ওই সুরটা যেন ওর মগজের কোনো এক সুপ্ত যন্ত্রণাকে আচমকা জাগিয়ে তুলল। যুবকের ভেতরের শান্ত রূপটা উধাও হয়ে গেল। তীব্র এক উন্মাদনায় সে গিটারটা শক্ত করে আঁকড়ে ধরে ফ্লোরের সাথে কয়েকটা বাড়ি মারল। ভাঙা গিটারটা এবার একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বুক ভরে কয়েকটা তপ্ত শ্বাস ফেলে বারিশ ভাঙা টুকরোগুলো কুড়িয়ে আবার আলমারির ভিতরে একরকম ঠেসে রেখে দিল। পাল্লাটা দামড়া করে আটকে দিয়ে সে সোজা গিয়ে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। কোনো দিকে না তাকিয়ে চোখ দুটো বন্ধ করে নিল সে। ঘুমিয়ে পড়া ছাড়া এই তীব্র অস্থিরতা থেকে বাঁচার আর কোনো উপায় নেই ওর কাছে। ইরানের কথা মতো সকাল সকাল ঘুম থেকে উঠে ঝিলমিল চটপট তৈরি হয়ে সোজা চলে গেল দিঘির রুমে। ফুপিকে আলতো করে ধাক্কা দিয়ে ডাকতে ডাকতে বলল, ফুপি ওঠো তাড়াতাড়ি, আমার সঙ্গে কলেজে যেতে হবে তোমায়। দিঘি কম্বলটা আরও ভালো করে গায়ে টেনে চোখ না খুলেই পড়ল, আমি পারবো না, রাতে অনেক দেরিতে বাসায় ফিরেছি, এখন ঘুমাতে দে। প্লিজ চলো ফুপি, প্লিজ। তোর বাবাকে বল না গিয়ে। আব্বু তো অনেক আগেই অফিসে চলে গিয়েছে, বলে গিয়েছে কলেজে পৌঁছে কল করতে, তারপর সে নিজেও ওখানে আসবে। দিঘে পাশ ফিরে শুয়ে বলল, তাহলে ছোট ভাইকে বল। উহু, ও তো নাক ডেকে ঘুমাচ্ছে। আমিও তো ঘুমাচ্ছি ঝিল, কেন সকাল সকাল বিরক্ত করছিস? তাহলে আমি কি এখন তাহসিন আঙ্কেলের সাথে একা যাব?
নামটা শোনা মাত্রই দিঘি ধরফর করে বিছানায় উঠে বসলো। জড়ানো গলায় অবাক হয়ে জিজ্ঞেস করলো, কার সঙ্গে যাবি? আব্বু তাহসিন আঙ্কেলের সঙ্গে আমাকে যেতে বলেছে। ফুপি তুমিও চলো না প্লিজ। দেখে কিছুক্ষণ স্তব্ধ হয়ে ঝিলমিলের দিকে তাকিয়ে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা চল, আমি রেডি হয়ে আসছি। দিঘি দ্রুত তৈরি হয়ে ঝিলমিলকে নিয়ে নিচে নেমে এলো। বাইরে গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়েছিল তাহসিন। ওদের আসতে দেখেই সে সোজা গিয়ে ড্রাইভিং সিটে বসলো। ঝিলমিল পেছনের সিটে গিয়ে বসার সাথে সাথেই দিঘি গিয়ে বসলো সামনে, ঠিক তাহসিনের পাশের সিটটায়। গাড়ি স্টার্ট দিল তাহসিন। দিঘি আর চোখে একবার তার দিকে তাকিয়ে গম্ভীর মুখে জিজ্ঞেস করলো, খেয়েছো তুমি? না, তাহসিনের সংক্ষিপ্ত উত্তর। পেছন থেকে ঝিলমিল বেশ উৎসাহ নিয়ে বলল, ফুপি কলেজের প্রথম দিন তুমি কার সঙ্গে গিয়েছিলে? দিঘি পেছনের দিকে তাকিয়ে হাসলো, বাবার সাথে। ঝিলমিল এবার সামনে ঝুঁকে বলল, তাহসিন আঙ্কেল তুমি কার সাথে গিয়েছিলে? একা। স্টিয়ারিংয়ে চোখ রেখে শান্ত গলায় বলল তাহসিন, বা আর আমি ফুপির সাথে যাচ্ছি। ঝিলমিল বেশ গর্বের সাথে বলল। তাহসিন লুকিং গ্লাসে ঝিলমিলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, অনুভূতি কেমন তোমার? খুব ভালো আঙ্কেল। গাড়ি যখন কলেজের কাছাকাছি পৌঁছালো, ঝিলমিল তখন মোবাইল বের করে আলতাফ চৌধুরীকে কল দিল এবং জানিয়ে দিল যে তারা পৌঁছে যাচ্ছে। মেয়ের কথা মতো আলতাফ সাহেবও অফিস থেকে বের হয়ে কলেজের সামনে চলে এলেন। কলেজের গেটে গাড়ি থামতেই নিজের বাবাকে দেখতে পেয়ে চট করে গাড়ি থেকে নেমে দৌড়ে চলে গেল ঝিলমিল। তাহসিনও গাড়ি লক করে নামার জন্য উদ্যত হতেই দিঘি শক্ত করে ওর হাত চেপে ধরে থামিয়ে দিল। নামবে না তুমি। দিঘির গলার স্বর এবার বেশ গম্ভীর। তাহসিন হাত ছাড়ানোর চেষ্টা না করে প্রশ্ন করল, কেন? আবার বলছো কেন? তুমি ইদানিং আমাকে এত এড়িয়ে চলো কেন তাহসিন? আপনি সেটা ভালো করেই জানেন ম্যাম। না, আমি জানি না। এমনি এমনি এড়িয়ে চলি, কোনো কারণ নেই। না, তুমি বলবে কেন এড়িয়ে চলো। তাহসিন এবার দিঘির চোখের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, আমি চাই না আপনার সাথে কোনো আচরণের জন্য আমার চাকরিটা চলে যাক। আমার জন্য তোমার চাকরি চলে যাবে কেন? বললাম তো আপনি সব জানেন। তার মানে তুমি আমার অনুভূতি বোঝো না? তাহসিন মুখ ফিরিয়ে নিল। বোঝো তুমি তাহসিন, খুব ভালো করেই বোঝো। আর বুঝি আমার সঙ্গে এমন করছো। দেখি আচমকা তাহসিনকে জড়িয়ে ধরে ধরা গলায় বলল, তাহসিন আই লাভ ইউ। তুমি কেন আমার সাথে এমন করছো? তাহসিন শক্ত হাতে দিঘিকে নিজের থেকে সরিয়ে দিল। কিছুটা রুক্ষ আর পেশাদার গলায় বলল, ম্যাম আপনি অযথা পাগলামো করছেন। নিজের জায়গাটা একবার দেখুন আর আমারটা দেখুন, আমাদের মাঝে কোনো তুলনাই হয় না। চুপ করো তুমি। দিঘি চিৎকার করে উঠল। আপনি চুপ করুন। তাহসিনের কণ্ঠস্বর এবার কঠিন শোনালো। আপনি যদি আমার সাথে এরপরও এমন আচরণ করেন তবে আমি পুরো বিষয়টা নূরজাহান ম্যাডামকে বলতে বাধ্য হব। বাবার হাত ধরে ঝিলমিল কলেজের আঙিনায় পা রাখতেই আলতাফ চৌধুরী তাকে নিয়ে সরাসরি চলে গেলেন প্রিন্সিপালের কক্ষে। আলতাফ সাহেবকে দেখা মাত্রই প্রিন্সিপাল চেয়ার ছেড়ে দাঁড়িয়ে বেশ উষ্ণভাবে হাত মিলালেন, কারণ তাদের পূর্ব পরিচয়টা বেশ ভালো। পিয়নের কাছে চায়ের অর্ডার দিয়েই তারা কিছুক্ষণ ঝিলমিলের ভর্তি সংক্রান্ত বিষয়ে আলোচনা করলেন। এরপর প্রিন্সিপাল নিজেই তাদের একাদশ শ্রেণীর কক্ষে দায়িত্বে থাকা শিক্ষকের রুমে পাঠিয়ে দিলেন। করিডোর ধরে বাবার হাত ধরে হাঁটার সময় মেয়েটার চোখে মুখে ছিল তুমুল উচ্ছ্বাস। সে উৎসুক চোখে চারপাশ দেখছিল আর কাউকে খুঁজছিল। এই কলেজের ভার্সিটির কোন সেকশনে পড়ে জারিফ? মূলত ওর কাছাকাছি থাকার ইচ্ছা থেকে ঝিলমিল এখানে ভর্তি হতে চেয়েছে, কিন্তু পুরো ক্যাম্পাসের কোথাও জারিফের দেখা মিলল না। হাঁটতে হাঁটতে একসময় তারা সেই নির্দিষ্ট কক্ষে এসে পৌঁছালো, যেখানে নতুন শিক্ষার্থীদের ভর্তির কাজ চলছে। সেখানে তখন উপচে পড়া ভিড় ঠেলে সামনে যেতেই আলতাফ সাহেব আর ঝিলমিল দুজনেই যেন আকাশ থেকে টুপ করে পড়ল। কারণ শিক্ষকের আসনে যিনি গম্ভীর হয়ে বসে আছেন তিনি আর কেউ নয়, মেহেরাজের বন্ধু, অর্থাৎ তাদের পাশের বাড়ির ছেলে পারিস। কিন্তু এটা কিভাবে সম্ভব? ছেলেটার চোখে চশমা আর চুলের স্টাইলও বারিশের এমন না যেমনটা এই স্যারের চুলগুলো পেছনের দিকে সেট করে রাখা। বাবা মেয়ে একে অপরের দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকালো, তারপর আবারও চোখ ফেরালো সেই ব্যস্ত যুবকের দিকে।
চোখে চশমা এঁটে অত্যন্ত মনোযোগের সাথেই সে অভিভাবকদের ফর্ম দেখছে আর শিক্ষার্থীদের ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করছে। কিছুক্ষণ পর ভিড় কিছুটা হালকা হতেই আলতাফ সাহেব ঝিলমিলকে নিয়ে শিক্ষকের টেবিলের সামনে চেয়ার দুটায় বসলেন। ঝিলমিল এক দৃষ্টিতে সেদিকে মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে আসন গ্রহণ করলো। আলতাফ চৌধুরী টেবিলের ওপাশে বসা যুবকের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, আপনি দেখতে হুবহু আমাদের পাশের বাড়ির বারিশের মতো। মানে চশমাটা না থাকলে পুরো ওই অসভ্য ছেলেটার কপি পেস্ট বলে মনে হতো আপনাকে। তাই নাকি? অসভ্য? চশমার উপর দিকে তাকিয়ে শিক্ষক বেশ কৌতূহলীভাবে তাকালেন। তা কি কি অসভ্যতম করে সে? আরে সে এক চরম অভদ্র। আপনাকে আর কি বলবো, একেবারে বেয়াদব ছেলে একটা। আলতাফ চৌধুরী যেন মনের ক্ষোভ উগরে দিলেন। বাবার সুরে সুর মিলিয়ে ঝিলমিলও চট করে যোগ করলো, হ্যাঁ স্যার, বাবা একদম ঠিক বলেছে। লোকটা আমার চাচ্চুর বন্ধু, ভীষণ বাজে ব্যবহার তার। দেখলেই আমার মেজাজ গরম হয়ে যায়। আসলে একটা আস্ত অসভ্য। থ্যাংক ইউ সো মাচ। ওই অসভ্য ছেলেটাই আমি। স্যার চশমা খুলতে খুলতে বলল, সাথে সাথে এতক্ষণে পেছনের দিকে টেনে রাখা চুলগুলো হাত দিয়ে সামনে আনতেই বারিশের অতি পরিচিত অবয়বটা স্পষ্ট হয়ে উঠল। তড়িৎ গতিতে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লেন আলতাফ সাহেব, আর ঝিলমিল ভয়ার্ত একটা মৃদু চিৎকার দিয়ে উঠল। ওর ফর্সা মুখায়ব আতঙ্কে লাল হয়ে গেল। আলতাফ চৌধুরীকে সোজা হয়ে দাঁড়িয়ে পড়তে দেখে বারিশও ভদ্রলোকের মতো আসন ছেড়ে দাঁড়ালো। হ্যান্ডশেক করার জন্য বাম হাতটা বাড়িয়ে দিয়ে বলল, দাঁড়িয়ে পড়লেন কেন? বসুন। আসলে হুট করে চাকরিটা হয়ে গেল, তাই আগে ভাগে জানাতে পারিনি। তবে চিন্তা করবেন না, আজ সন্ধ্যায় বাসায় ফিরে আপনাদের ওখানে গিয়ে মিষ্টি বিতরণ করে আসব। আলতাফ চৌধুরী স্তব্ধ হয়ে বারিশের বাড়িয়ে দেওয়া হাতটার দিকে তাকিয়ে রইলেন। কত বড় বেয়াদব হলে হ্যান্ডশেক করার জন্য বাঁ হাতে এগিয়ে দেয়। ভদ্রলোকের সেই তীক্ষ্ণ দৃষ্টি অনুসরণ করে বারিশ নিজের হাতের দিকে তাকালো। তারপর জিহ্বা কেটে বলল, ও সরি। এবার সে ডান হাতটা বাড়িয়ে দিল, কিন্তু আলতাফ চৌধুরী যেই হাত মেলাতে নিজের হাতটা বাড়ালেন, বারিশ বিদ্যুৎ গতিতে হাতটা টেনে নিয়ে বলল, থাক, বাদ দেন, আপনার হাতে জীবাণু থাকতে পারে। অপমানে আলতাফ চৌধুরীর চোখ দুটো রাগে লাল হয়ে উঠল। বারিশ অবশ্য সেদিকে পাত্তা না দিয়ে মুখে হাসি ঝুলিয়ে বলল, আরে বসুন না। আলতাফ চৌধুরী আর এক মুহূর্ত সেখানে থাকতে চাইলেন না। তিনি মেয়ের দিকে তাকিয়ে কড়া গলায় বললেন, মামনি। জি আব্বু, চলো এখান থেকে, আমি তোমাকে এর চেয়ে অনেক ভালো কলেজে ভর্তি করাবো। না আব্বু, অসম্ভব, আমি এখানে ভর্তি হব। ঝিলমিল একরোখা গলায় বলল। কথা শোনো ঝিলমিল, এখানে কি সমস্যা আব্বু? এখন তো আরো ভালো হলো, আমার চাচ্চু আছে এখানে, তাই না চাচ্চু? শেষের অংশটুকু ঝিলমিল বেশ সংকোচ আর জড়তা নিয়ে বলল, কারণ মাত্র কয়েক সেকেন্ড আগেই এই লোকটার নামে এক গাদা বদনাম সে নিজের মুখেই করেছে। বারিশ বাঁকা হেসে কণ্ঠ নামিয়ে জবাব দিল, একদম ঠিক বলেছ মামুনি, তবে আমার ব্যবহার নিয়ে ভেবো না, এখানে সেটা আরও দ্বিগুণ খারাপ হবে। ঝিলমিল ঠোঁটে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, হি, কোনো সমস্যা নেই চাচ্চু, আমি মানিয়ে নেব। বারিশ ফর্মটা হাতে নিয়ে কলম ঘোরাতে ঘোরাতে বলল, দেখা যাক।